প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের আমি বাংলা ভাষার জন্মগত হুমায়ুন আজাদের এই প্রবন্ধটি পড়াবো। দেখো, আচ্ছা, কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? মানে এখানে মূলত আমি যে তোমার বাংলা ভাষার জন্মকথা এটা দিয়ে বুঝতে পারতেছি যে হুমায়ুন আজাদ কি বিষয়ে লিখতে চেয়েছেন, কি বিষয়ে আমাদের বলতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে কি, বাংলা ভাষার যে উৎপত্তিকাল, বাংলা ভাষা যে কিভাবে আমরা যে আজকে এত সুন্দর করে ভাষায় কথা বলতেছি, এই বাংলা ভাষার আদি কীরকম ছিল বা কিভাবে মানে ক্রমবিকাশের মাধ্যমে আজকে এই পর্যায়ে আমরা পেয়েছি, মানে আমাদের বাংলা ভাষার উৎপত্তিস্থল কোন দিকে, মানে কোন জায়গা থেকে কিভাবে, এইসব বিষয় নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করেছেন লেখক। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, একটা গাছ পরিপক্কতা অর্জন করার পিছনে তার ওই একটা গাছের অনেক ইতিহাস থাকে। যেমন গাছটার প্রথমে বীজ অঙ্কুরোদ্গম করতে হয়, তারপর বীজটা প্রথমে রোপণ করতে হয়, তারপর ওখান থেকে অঙ্কুরোদ্গম হয়, তারপরে গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে, তারপরে একটা গাছ যখন ফুল ফলে পরিপূর্ণ হয় তখনই আমরা এই গাছটাকে পরিপূর্ণতা বলে মানে স্বীকার করি আর কি। তো তেমনিভাবে একটা ভাষাও যে আজকে এই পর্যায়ে আসছে, আমরা এত সুন্দর করে ভাষাটাকে ব্যবহার করতে পারতেছি, উচ্চারণ করতেছি, মনের ভাব প্রকাশ করতেছি, এই যে এই বাংলা ভাষাটা কিভাবে আমাদের এত সুন্দর করে মানে মানে একটা মনের ভাব প্রকাশের মাধ্যম হয়ে উঠলো, সেটার একটা ইতিহাস খোঁজার চেষ্টা করেছেন হুমায়ুন আজাদ। কারণ তিনি ছিলেন একজন প্রাবন্ধিক, তিনি ছিলেন একজন ভাষাবিজ্ঞানী, সেই জন্য তিনি এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করেছেন এবং তিনি এই গবেষণাতে তিনি অনেকটা সফলও, অনেকটা না, তিনি অনেক সফলও। সেই জন্য প্রথম প্রশ্নই এই প্রবন্ধের প্রথম লাইনেই আমাদের কাছে প্রশ্ন রাখছে যে তোমরাও নিজেরা একটু প্রশ্ন করে দেখো নিজেকে, যে লেখকের মতো, যে কোথা থেকে এসেছে আমাদের মাতৃভাষা। তোমরা যদি নিজেরাও একটু প্রশ্ন করে দেখো, এই বাংলা ভাষাটা আজকে কোন জায়গা থেকে কিভাবে মানে কোন পর্যায় থেকে এই এই আমাদের মাতৃভাষা হয়ে আসলো, বা আমরা মানে এটার মানে প্রক্রিয়াটা কীরকম, নিজেরাও একটু প্রশ্ন করে দেখো। নিজের মধ্যেও যদি এই প্রশ্নটা রাখো, তার মধ্যে নিজের মধ্যে একটা জানার আগ্রহ সৃষ্টি হবে। সেখান থেকে যদি আমি বলি, ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? লেখক বলতে চেয়েছেন ভাষা কি আসলে মানুষের মতো জন্ম নেয়, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? এসব কিছু আমাদের মনের মধ্যে, মানে লেখকের কিউরিসিটি, যেটা কৌতূহল থেকেই মূলত এই প্রশ্নগুলো আমাদের কাছে করেছেন, এবং এখান থেকেই মূলত আমাদের জানার আগ্রহটা বা এখান থেকে আমাদের জন্মাচ্ছে। দেখো, না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন বাংলা, আমরা যে বাংলা ভাষা বলি 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না। স্বাভাবিক, মানুষ পরিবর্তনশীল, তেমনিভাবে ভাষাও পরিবর্তনশীল। কারণ ভাষার সাথে মানুষের এতপ্রত সম্পর্ক, কারণ মানুষ তার মনের ভাব প্রকাশের জন্যই ভাষাটা ব্যবহার করে থাকে। সুতরাং আমি যদি বলি যে আজকে এত সুন্দর করে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, সেটা এক সময় ছিল না। বাংলা ভাষাটা হয়তো ভিন্ন রকম ছিল। যে কীরকম ছিল, লেখক সেটা খোঁজার চেষ্টা করেছেন। দেখো, 1000 বছর পরে ঠিক এমন থাকবে না। লেখক এইটাও বলতেছে 1000 বছর পূর্বে যেমন ছিল না, 1000 পরেও তেমন থাকবে না। কারণ ভাষা সবসময় পরিবর্তনশীল। কারণ ভাষাটা বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে। আঞ্চলিকতার কারণে পরিবর্তন হতে পারে, তারপরে মানুষের সীমাবদ্ধতার কারণে পরিবর্তন হতে পারে। সীমাবদ্ধতা বলতে ধরো, কেউ তুতলায়, মনে করে একটা শব্দ সে যখন উচ্চারণ করবে তখন সে কিন্তু স্পষ্ট করে উচ্চারণ করতে পারবে না। সে যদি একজন অশিক্ষিত মানুষকে বলে, তাহলে সে কিন্তু একজন তুতলায় ব্যক্তিটা যেভাবে ভাষাটা প্রকাশ করলো, অশিক্ষিত মানুষটা ঠিক একইভাবে অন্য একজনের কাছে পেশ করবে। এভাবেই ভাষাটা পরিবর্তন হয়ে থাকে। যেহেতু তুতলা ব্যক্তিটা স্পষ্ট করে ভাষাটা পরিবর্তন করতে পারলো না, সেই ক্ষেত্রে সে অন্য একজনকে যখন ভাষাটা প্রকাশ করবে তখন সেটা ভাষা বিকৃত হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়। ভাষার ধর্মই বদলে যাওয়া। বাংলা ভাষা আগেও এদেশে ভাষা ছিল। সেই ভাষার এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি
একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর সেই সব ভাষার বদল ঘটলেই বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। দেখো বাংলা ভাষাটা কিভাবে জন্ম হয়েছে, আমরা লেখক কি বলতে চাচ্ছেন, কিভাবে বলতে চাচ্ছেন আমরা একটু দেখব। আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এই ভাষার। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন এই সংস্কৃত ভাষাই বাংলা ভাষার জননী। এটা আসলে সম্পূর্ণ অসত্য বা সম্পূর্ণ মানে যেটা কাল্পনিক। সংস্কৃত থেকে কোনোভাবেই বাংলা ভাষার জন্ম হয়নি। যে অনেকে মনে করে যে সংস্কৃত হচ্ছে কি বাংলা ভাষার জননী, অথবা বাংলা হচ্ছে কি সংস্কৃতের কন্যা বা দহিতা, এটা আসলে কোনোভাবেই সম্ভব না বা কোনোভাবেই সত্য না, কোনোভাবেই ভিত্তিহীন একটা বিষয়। কারণ কেন এটা ভিত্তিহীন বিষয় সেটা আমরা আরেকটু পরে গেলে বুঝবো। আর এখানে নিশ্চয়ই লেখা আছে, লেখা না থাকলেও আমি তোমাদেরকে এই বিষয়টা একটু ধারণা দিব বা কেন হয় সেটা আমি বলবো। বাংলা সংস্কৃতির মেয়ে, তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে অন্যরকম হয়ে গেছে। তবে 19 শতকে আরেকদল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলাটি সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। মানে আস্তে আস্তে মানুষের ধ্যান ধারণা, চিন্তা চেতনা মানে পরিবর্তন হচ্ছে। মানুষ যখন কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করে তখনই সে বুঝতে পারে তার আসল বিষয়টা কি। যতক্ষণ পর্যন্ত মানুষ গভীরভাবে চিন্তা করবে না বা গবেষণা করবে না, তখনই মানুষের মধ্যে অস্পষ্ট ধারণা থেকে যাবে। সুতরাং এই অস্পষ্ট ধারণা থেকেই একদল লোক মনে করতেছে কি সংস্কৃত থেকে বাংলা ভাষার, আবার আরেকদল লোক মনে করতেছে কি না সংস্কৃত না অন্য কোনো ভাষা থেকেই। এই ধরনের একটা আসলে সত্যটা কি বা কোন ইয়া থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সেটা আমরা একটু পরে জানব। সংস্কৃত ছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা, তা কথ্য ছিল না। কথা বলতো মানুষ নানা রকম প্রাকৃত ভাষায়। এখানে প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে কি সাধারণ জনগণ। হ্যাঁ, সংস্কৃত ভাষাটা তখনকার সময়ে যারা আর্য জাতি ছিল অথবা আর্যরাই ছিল এই ভারতবর্ষের অস্থায়ী নাগরিক, তারা বাইরের দেশ থেকে এই ভারতবর্ষে আগমন করেছিল, তাদের আগমন ঘটেছিল এই ভারতীয় উপমহাদেশে। মূলত তারা ছিল কি জাতে উন্নত এবং তারা ছিল একটু উঁচু মর্যাদা সম্পন্ন মানুষ বা সমাজ, যার কারণে তারা যে আর্য জাতি ছিল তারা বিদেশ থেকে আসছিল এবং তারা খুব সংখ্যায় ছিল অল্প বা কম, তারা খুব উন্নত জীবনযাপন করত। আর এখানে যে যারা আগ থেকে স্থায়ী ছিল অথবা অনার্য জাতি ছিল তারা ছিল মূর্খ, অশিক্ষিত এবং তারা উঁচু শ্রেণীর ছিল না, নিম্ন এবং একদম নিম্ন শ্রেণীর ছিল, যাদেরকে আমরা প্রাকৃত অথবা সাধারণ জনগণ হিসেবে গণ্য করব। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। আচ্ছা, সংস্কৃত ভাষাটা হচ্ছে কি উঁচু শ্রেণীর যেমন ভাষা ছিল তেমন সেটা লেখ্য ভাষা ছিল, সেটা কথ্য ভাষা ছিল না। তেমনি আবার পক্ষান্তরে যদি আমি আরেকটু চিন্তা করি যে প্রাকৃত ছিল সাধারণ জনগণের বা নিম্ন শ্রেণীর মানুষের ভাষা, এটা ছিল কি কথ্য, এটা কোনোদিন লেখ্য ছিল না। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয় প্রাকৃত ভাষা থেকে উদ্ভব হয়েছে কি বাংলার। এই একদল লোক গবেষণা করে আবার পাইল এই যে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। হ্যাঁ, কারণ এক অঞ্চল ভেদে মানুষের আচার আচরণ, অর্থনীতি, সমাজনীতি বা কালচার সব কিছুই পরিবর্তন হয়, এমনকি ভাষারও পরিবর্তন হয়। একই অঞ্চল, একই এলাকা, যেমন চট্টগ্রাম বিভাগের জন্য আমি চিন্তা করে দেখি একটা বিভাগ, যে এখানে যে উপজেলাগুলো আছে প্রত্যেক উপজেলার সাথে যে একটা উপজেলার সাথে আরেকটা উপজেলার ভাষার সাথে মিল নাও থাকতে পারে, কালচারের সাথে মিল নাও থাকতে পারে, অর্থনীতির সাথে মিল নাও থাকতে পারে, রাজনীতির প্রেক্ষাপটের সাথে মিল নাও থাকতে পারে, এটি স্বাভাবিক বিষয়। তো তেমনিভাবে যে প্রাকৃত মানুষগুলো ছিল ভারতবর্ষে, মানে এখানকার যে অনার্য জাতি যারা ছিল বা স্থায়ী জাতি যারা ছিল, তারা তার যে সাধারণ জনগণ ছিল তাদের এক অঞ্চলের ভাষা
আপনার প্রাকৃত বা সাধারণ জনগণের কালচার ছিল এক এক রকম, সেই কথাই এখানে বলা হয়েছে। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার? হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসতে পারে। তাহলে প্রাকৃত বা সাধারণ জনগণ যেহেতু অনেক জায়গায় ছিল, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বা বিভিন্ন কালচারের ছিল, তাহলে কোন অঞ্চল থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে, তাহলে সেটা একটু গবেষণার বিষয়। এই সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জন আব্রাহাম গিয়ারসন। বহু প্রাকৃতের একটির নাম মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত হচ্ছে কি মগধ অঞ্চলে যারা বসবাস করত, এটা বর্তমানেও আছে অঞ্চলটা, সেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। এই অঞ্চলে যারা ছিল তাদেরকে বলা হতো মাগধী প্রাকৃত, আর তারা যে ভাষায় কথা বলতো তাদেরকে বলা হতো মাগধী প্রাকৃত ভাষা। তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষার। মানে আব্রাহাম গিয়ারসন মনে করেছিলেন যে মগধ অঞ্চলে যে মানুষগুলো ছিল তারা, মানে যে সাধারণ মানুষগুলো ছিল তাদের মুখের ভাষা থেকেই মূলত বাংলা ভাষার জন্ম নেয়। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। হ্যাঁ, যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর। দেখো, ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। এই ভাষাগুলো যে সব অঞ্চলের ছিল, যে এখনও আছে, তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। এই যে দেখো, ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য মনে করতেন। হ্যাঁ, এটা সত্য যে কি পৃথিবীতে যদি ভাষা বংশ, মানে যদি আমরা চিন্তা করি মানুষের দিক দিয়ে, আমরা একটা বংশ যদি চিন্তা করি, একটা বংশের মধ্যে অনেক অনেক প্রজন্ম থাকে, মানে একটা বংশের মধ্যে অনেক প্রজন্ম, যেমন থাকে যদি দাদার বংশ, তেমন থাকে বাবার বংশ, তেমন থাকে এর পরের প্রজন্ম। তেমনিভাবে পৃথিবীতে ভাষারও এরকম কিছু বংশ বা গোষ্ঠী আছে। পৃথিবীতে এরকম ভাষা গোষ্ঠী বা বংশ হচ্ছে কি সর্বমোট 12টি। তার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কি, যেটাকে আমরা সবচেয়ে বেশি পরিচিত মনে করি, ইন্দো ইউরোপীয় ভাষা, এবং সেটা সবচেয়ে বড় এবং বৃহৎ ভাষা গোষ্ঠী। এই বৃহৎ ভাষা গোষ্ঠী থেকেই মূলত বাংলা ভাষার জন্ম বলে অনেকেই ধারণা করেন। পরবর্তীতে সেটাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে যারা ভাষা পণ্ডিত ছিলেন সেটাকে স্বীকৃতি ধারণ করছে, যার কারণে আমরা স্বীকার করি এক বাক্যে যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী হচ্ছে কি বাংলা ভাষার মূল আদি গোষ্ঠী। দেখো, ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য মনে করেন। এই ভাষা বংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম সেটা এখানেই বলা হলো ইন্দো ইউরোপ। তার মানে আমরা যদি আমাদের যদি পরীক্ষায় আসে, এমসিকিউ আসে, তাহলে আমরা বলতে পারবো কিনা যে পৃথিবীর যে বৃহৎ ভাষা গোষ্ঠী আছে তার মধ্যে সর্ববৃহৎ ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে কি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীটাও যদি আমি অন্যভাবে বলি, ইউরোপ এবং ভারতবর্ষ এই দুটার অঞ্চলের সমন্বয়ে হচ্ছে কি ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। মানে এই যে ভারতবর্ষে এবং ইউরোপের যে ভাষাগুলো প্রচলিত আছে বর্তমানে, সেই ভাষার আদি গোষ্ঠী হচ্ছে কি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীটা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে কি ভারতীয় আর্য ভাষা। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই পর্যন্ত থাক। আমি ভারতীয় আর্য ভাষা সম্পর্কে একটু ধারণা দিয়ে তারপরে শেষ করে দিচ্ছি। আচ্ছা, মূলত ভারতবর্ষে যে আমরা যে আজকে বাংলা ভাষায় কথা বলতেছি, তার পূর্বে অনেক ভাষার মানে রূপ ছিল মূলত। তার পূর্বে যদি আমি একটু যদি পিছনে যাই, এই যে আমরা একটা বাংলা ভাষায় কথা বলছি, তার পূর্বে যদি যাই মাগধীয় প্রাকৃত ভাষা, তার পূর্বে যদি আরেকটু যাই গৌড়ীয় প্রাকৃত অপভ্রংশ, বা আরও যদি একটু পূর্বে যাই যে নব্য ভারতীয় আর্য ভাষা, আরেকটু যদি পূর্বে যাই মধ্য ভারতীয় আর্য ভাষা, আরেকটু যদি পূর্বে যাই প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এর পূর্বে যদি যাই তাহলে বৈদিক ভাষা। এইসব মানে আমরা ইতিহাস ক্রমবিকাশ পাবো। তবে সবচেয়ে যদি আমি চিন্তা করে দেখি, আমাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষাটা সেটা কি সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। একটু বলতেছি। আচ্ছা, এই ভারতবর্ষে দুটা জাতি ছিল, একটা হচ্ছে কি আর্য জাতি, আর একটা হচ্ছে অনার্য জাতি। আর্য কারা অনার্য কারা সেটা একটু বলে দিচ্ছি। আর্য হচ্ছে কি মূলত আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে কিছু মানুষ এই ভারতবর্ষে আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে এখানে প্রবেশ করেছিল।
তারা জাতে যেমন উন্নত ছিল, তারা অনেক মানে রুচিবান ছিল, তারা অনেক স্বাস্থ্যবান ছিল, তারা অনেক মানে হৃষ্টপুষ্ট পরিপুষ্ট ছিল, তারা অনেক যদি আমি একযোগলি আরও বলি অস্ট্রেলিয়ান জাতি, যারা দেখতে যেমন তারা হ্যান্ডসাম, লম্বা চৌড়া বা সুন্দর বা রুচিবান, এই মানুষগুলা কিন্তু এই ভারতবর্ষে কি প্রবেশ করেছিল, এদেরকে আমরা অনার্য জাতি বলবো। আর আর্য জাতি বলতে আমরা বলবো কি, যারা কোনো দেশ থেকে এই ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেনি, এখানেই যারা স্থানীয়, মানে এই ভারতবর্ষ জন্মলগ্নে থেকেই যাদের এখানে বসবাস, যারা অশিক্ষিত মূর্খ ছিল, তারাই মূলত হচ্ছে কি অনার্য জাতি অথবা এখানকার একদম স্থানীয় জাতি। তো এই যে এখানে বলা হয়েছে কি বলছে যে কি ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা বলতে মূলত আমরা যারা বাইরে থেকে আসছে তাদেরকে, তাদের ভাষাটাকেই বুঝবো। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত থাক, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।